এই দেশের সমস্ত মানুষ জাতিগতভাবে, ধর্মীয়ভাবে, লিঙ্গীয় পরিচয়ে কিংবা যে কোনোভাবে তারা প্রান্তিক হোক না কেন, প্রত্যেক নাগরিকের নাগরিক মর্যাদার ভিত্তিতে রাষ্ট্র তৈরি হবে। এই দেশের শ্রেণীগত যে শোষণ বঞ্চনা, তার বিরুদ্ধে মানব জাতি যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন শ্রেণী, ধর্ম, জাতি, বর্ণ কিংবা লিঙ্গীয় পরিচয়ে তার সমস্ত শোষণ, বঞ্চনা, অধস্থনতা সব কিছুকে অতিক্রম করে মানব জাতি যে মুক্তির স্বপ্ন দেখেছে, বাংলাদেশে সেই স্বপ্নকে আমরা কার্যকর করতে চাই। আমরা বিশ্বাস রাখি এই দেশের মানুষ সারা দুনিয়ার মানুষের সাথে একাত্ম হয়ে এই সমাজ নির্মাণ করতে পারবে। সেই কারণে আমরা মুক্তিকামী গণতন্ত্রের জন্য লড়াই করি, আমরা সামাজিক গণতন্ত্রের জন্য লড়াই করি। কারণ এই দেশে গণতন্ত্র আছে, কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মেহনতি খেটে খাওয়া মানুষ, তাদের ন্যায্য হিস্সার কোনো ব্যবস্থা নেই। সম্পদের যে বন্টন, সেই বন্টন কতিপয় মুষ্টিমেয় দখলদারদের হাতে থাকে। আমরা বারবার বলেছি, রাষ্ট্রে গণতন্ত্র মানে কেবল ভোট নয়। ভোট তো লাগবেই, কেন ভোট হচ্ছে প্রাথমিক ভিত্তি। কিন্তু রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোয় যদি জনগণের স্বার্থ নিয়ে, দেশের মেহনতি খেটে খাওয়া মানুষের স্বার্থ নিয়ে যদি দল তৈরি না হয়, যদি নীতি তৈরি না হয়, সম্পদের বন্টনের নীতি তৈরি না হয়, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, মৌলিক অধিকারের নিশ্চয়তা তৈরি না হয়, সমস্ত মানুষে যে বৈষম্য, সেই বৈষম্য যদি বিলোপ করা না যায়, তাহলে এই গণতন্ত্র টেকে না। গণতন্ত্র মুষ্টিমেয়ের হাতিয়ারে পরিণত হয় এবং তারা গণতন্ত্রকেও দ্রুততম সময়ে কবর দিয়ে স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ কায়েম করে। আমাদের দেশে শেখ হাসিনা সর্বশেষ যে ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করেছে, তার মধ্য দিয়ে প্রমাণ রেখে গেছে। বাংলাদেশের খেটে খাওয়া মানুষকে তো তারা আগেই ছুঁড়ে ফেলে দিয়েছে। এমনকি যারা ধনিক শ্রেণীর দল, যারা এই দেশের ক্ষমতার অন্যতম অংশ, তাদেরকেও পর্যন্ত তারা রাজনৈতিক ব্যবস্থার বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। গুম, খুন, হত্যাকাণ্ড, সমস্ত রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে লুটপাট, এই সব কিছুই হয়ে উঠেছিল তাদের হাতিয়ার, এই সব কিছু হয়ে উঠেছিল তাদের লক্ষ্য। এই রকম গণতন্ত্রেই পর্যবসিত হয়, এইভাবে গণতন্ত্রের নাম নিয়ে ফ্যাসিবাদ কায়েম হয়, যদি সেই গণতন্ত্র মেহনতি খেটে খাওয়া মানুষের স্বার্থ রক্ষা করতে না পারে। আজকে আমরা নির্বাচনী গণতন্ত্রের কথা বলছি, কিন্তু এই নির্বাচনী গণতন্ত্র যদি খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষার গণতন্ত্রে পরিণত হতে না পারে, তাহলে এই গণতন্ত্র টেকে না। সে কারণে আমরা রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনীতি, দেশের সামাজিক ব্যবস্থা, দেশের সাংস্কৃতিক ব্যবস্থা সব কিছু পরিবর্তনের জন্য লড়াই করেছি। হ্যাঁ, আমরা শুরু করেছি রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের জন্য। কারণ এই দেশে ৭২ সালে লক্ষ শহীদ, ৭১ সালে রক্ত দিয়ে যে রাষ্ট্র প্রত্যয়ন করেছেন, সেই রাষ্ট্র লক্ষ শহীদের যে আকাঙ্ক্ষা, সাম্য, মানবিক মর্যাদার, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী গড়ে ওঠেন। ৭২ সালে এই রাষ্ট্র পত্তনকালে যে সংবিধান তৈরি করা হয়েছিল, তাতে এমন ক্ষমতা কাঠামো তৈরি হয়েছে, যেই ক্ষমতা কাঠামো শাসকদের স্বৈরতন্ত্রী হতে সাহায্য করে, সমস্ত রাষ্ট্র শক্তিকে নিজের পকেটে ঢুকিয়ে ফেলতে সাহায্য করে, যা ইচ্ছা তাই করা, মানুষকে ধরে এনে গুম করে ফেলা, নিজের শাসন টিকিয়ে রাখার জন্য। সবশেষে আমরা যেটা দেখলাম ২৪-এর গণঅভ্যুত্থানকালে, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করছে, স্নাইপার গান দিয়ে হত্যা করছে, আমাদের শিশুদের হত্যা করেছে, তারা আমাদের তরুণদের হত্যা করেছে, তারা আমাদের বয়স্ক মানুষদের হত্যা করেছে, নারী পুরুষ, এই দেশে বাঙালি, চাকমা, মারমা, এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেকেই রক্ত দিয়ে প্রমাণ করেছে এই যে বাংলাদেশের শাসন কাঠামো, ক্ষমতা কাঠামো সংবিধানে আছে, এটা দিয়ে আর বাংলাদেশ এগোতে পারবে না। মুক্তিযুদ্ধের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি এই দেশে প্রতিষ্ঠিত হবে না। আর সেই কারণে ২৪-এর তরুণরা, আমাদের দেশের ছাত্র, শ্রমিক, জনতা সকলে মিলে মুক্তিযুদ্ধকে, তার আকাঙ্ক্ষাকে ২৪-এ নতুন করে হাজির করেছেন। এই বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। কাজেই আমাদেরকে ওই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আমরা পরিষ্কার করে বলেছি যে রাজনৈতিক ব্যবস্থাকে যেভাবে সমস্ত
লুটপাট আর হত্যাযজ্ঞের হাতিয়ারে পরিণত করা হয়েছে তাকে বদলাতে হবে। এবং সেটা বদলাতে হলে পুরো ক্ষমতা কাঠামোর খোল নলচে বদল না করে আমরা এক পাও এগোতে পারবো না। 90-এর গণঅভ্যুত্থান আমাদের শিক্ষা দিয়েছে। আমাদের রাজনৈতিক জীবনের শুরু হয়েছিল 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। আমরা দেখেছি এত মানুষের উত্থান একটা স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছে, কিন্তু বিদ্যমান ক্ষমতা কাঠামোর কোনো বদলের লক্ষ্য কিংবা কর্মসূচি ওই অভ্যুত্থান দাঁড় করাতে পারেনি। তার ফলে নির্বাচন হয়েছে, কিন্তু স্বৈরতন্ত্রের বদল ঘটেনি, বরং স্বৈরাচার ধীরে ধীরে আরো জেগে বসেছে। এমনকি মানুষের ন্যূনতম ভোটের যে অধিকার, নাগরিকের প্রাথমিক অধিকার, সেই অধিকারটাও কেড়ে নেওয়া হয়েছে। তার মানে হচ্ছে প্রজাতন্ত্র মানে হচ্ছে জনগণের হাতে ক্ষমতা, সেই প্রজাতন্ত্রটাকেই ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে সে কারণে আমরা বলেছি রাজনীতিতে পরিবর্তন আনতে হবে, এবং এই পরিবর্তন সম্ভব। আমরা পরিবর্তন চাই, কিন্তু আমরা এটাও মনে করেছি যে শেখ হাসিনা যেভাবে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করেছিল, যেভাবে গুম খুন হত্যাকাণ্ড চালিয়ে ভয় দেখিয়ে তার শাসনকে চিরস্থায়ী করতে চেয়েছিল, 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়, যেভাবে লুটের ভাগ দিয়ে সমস্ত মানুষকে তার শাসনের অংশীদার করতে, অন্ততপক্ষে যারা শাসন ক্ষমতার আশেপাশে আছে তাদেরকে অংশীদারে পরিণত করতে চেয়েছিল, এই ব্যবস্থা যদি বদল করতে হয় কোনো একক দলের পক্ষে সেটা সম্ভব না। জনগণের বৃহত্তর ঐক্য ছাড়া এই ফ্যাসিস্ট ব্যবস্থার পতন হবে না। সে কারণে আদর্শিক পার্থক্য সত্ত্বেও যারাই গণতন্ত্রের সাথে লড়াই করতে চেয়েছেন, গণতন্ত্রের জন্য লড়াই করতে চেয়েছেন, বিএনপির মতো রাজনৈতিক দল সহ আমরা বৃহত্তর ঐক্যের উদ্যোগ নিয়েছিলাম। আমরা সেই বৃহত্তর ঐক্য তৈরি করেছি। অনেক দলই বলেছেন যে আমরা বোধহয় বিএনপির সাথে গিয়ে আমরা ক্ষমতার ভাগ বাটোয়ারা চাচ্ছি। আমরা পরিষ্কার করে বলেছিলাম যে এই মুহূর্তে ফ্যাসিবাদ হচ্ছে বাংলাদেশের প্রধান সমস্যা। ফ্যাসিবাদ যদি থাকে, এই দেশের শ্রমিক, কৃষক, কর্মচারী, এই দেশের নারী, এই দেশের জাতিগত কিংবা ধর্মীয় ভাবে যারা নিপীড়িত, তাদের কারো কোনো দাবি আদায় হবে না। হয় নাই। আমরা দেখেছি আমাদের শ্রমিক কর্মচারীরা, আমাদের কৃষকেরা কিভাবে তাদের দাবি দাওয়া নিয়ে মাথা কুটে পড়েছেন। আমরা দেখেছি কিভাবে শিক্ষকরা রাস্তায় রাস্তায় শুয়েছিলেন, তাদের কোনো দাবি দাওয়া আদায় হয়নি। ফলে রাষ্ট্রে যদি জনগণের ন্যায্য হিস্সা দাবি করতে হয়, রাষ্ট্রকে গণতান্ত্রিক হতে হয়, শাসকদের জনগণের কাছে জবাবদিহি করতে হয়। সেই জায়গা তৈরি না করা পর্যন্ত এই দেশের জনগণের ন্যায্য হিস্সা আমরা আদায় করতে পারবো না। কাজেই আজকে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলা, সেটাই হচ্ছে এখন প্রধান কর্তব্য। আপনারা যে যাই বলুন, জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে গণসংহতির আলাদা কোনো স্বার্থ নাই। এই স্লোগান আমরা দিয়েছি, আমরা তা বাস্তবে কাজে পরিণত করেছি। সেই বাস্তব কাজের জায়গা থেকেই আমরা ঐক্যবদ্ধ হয়েছি, কিন্তু যেন তেন ঐক্য নয়। বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দলগুলো সহ দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ যারা অনেকবার ক্ষমতায় ছিল, এই স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামোই যারা পরিচালনা করেছিল, তাদের সহ আমরা ঠিক করেছি 31 দফা সংস্কার কর্মসূচি। রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতা কাঠামোর মৌলিক বদল না ঘটিয়ে বাংলাদেশ আর এগোবে না। এই লক্ষ্য আমরা স্থির করতে না পারলে এই দেশের মানুষের মধ্যে ঐক্য তৈরি হবে না। আমাদের দলীয় কর্মসূচি ছিল, আমরা গণতন্ত্র মঞ্চ গঠন করেছি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে, যাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা আমাদের কর্মসূচি দিয়েছিলাম 14 দফা। বিএনপি তার দিক থেকে কর্মসূচি দিয়েছিল। আরও প্রত্যেকটি রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যুগপৎ ধারায় ছিলেন, তাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, তারাও তাদের অবস্থান থেকে কর্মসূচি দিয়েছেন। সব মিলিয়ে কিন্তু 31 দফা আমরা রাষ্ট্র ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর, রাষ্ট্র ব্যবস্থার মেরামত মানে হচ্ছে রাষ্ট্রের সংস্কার, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই স্লোগানগুলো বিভিন্ন জায়গা থেকে উঠেছিল বলেই বাংলাদেশের যে অভ্যুত্থান যে কোনো মুহূর্তে ঘটতে পারবে। যারা আপনারা 22-23 সালের সংগ্রামের মধ্যে ছিলেন, আমরা বলেছিলাম গণ অভ্যুত্থান আসন্ন, এবং বাংলাদেশের ইতিহাস জানে যখন এই দেশের ছাত্র তরুণরা অগ্রণী ভূমিকা নেয়, তখন গণ অভ্যুত্থান আর কেউ ঠেকিয়ে রাখতে পারে না। 7ই জানুয়ারির আগামী নির্বাচনের আগে, হ্যাঁ, তখনও আমাদের ছাত্র সমাজ সেই প্রতিরোধের জায়গায় নামেনি,
কিন্তু জুলাইয়ে যখন ছাত্ররা নামলো, ইতিমধ্যেই জমিন প্রস্তুত, সরকার ঠেকিয়ে রাখতে পারে নাই, গুলি করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে। ৭১-এর মুক্তিযুদ্ধের পরে এত বড় হত্যাকাণ্ড এই দেশে আর কখনো হয় নাই, তারপরেও তারা ঠেকিয়ে রাখতে পারে নাই। আমরা আশাবাদী হয়েছি, আমাদের ছাত্র তরুণরা যে রাজনৈতিক সংগ্রাম চলেছে এতদিন ধরে, সেই রাজনৈতিক সংগ্রাম যে আকাঙ্ক্ষা তৈরি করেছে, রাষ্ট্র ব্যবস্থার আমূল গণতান্ত্রিক রূপান্তর, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই ছাত্ররা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতিতে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে নিজেদেরকে আলোড়িত করেছেন, সেই লক্ষ্যকে জাতীয় লক্ষ্য হিসেবে প্রতিষ্ঠা করেছেন।